আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। গোপন অপারেশনে ডেভিল হান্টের শীর্ষ নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাব, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ে একদল অপারেটিভ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলে তার একছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি-ধামকি শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালের সরকারি তুলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতির নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয় পেয়ে নারায়ণগঞ্জে এ সময়ে তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। ওই সময়ে শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেরেছেন। স্থানীয়রা জানান, ২০০০ সালের ১৬ এপ্রিল সরকারি তুলারাম কলেজে জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে মুক্তমঞ্চে সমাবেশ থেকে রাজাকার, স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করা হয়। সেদিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি এবং আরিয়া আমসান মোহাম্মদ মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপনা করা হয়। এরপরই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড। ওই সমাবেশে ৩ দিন পর মুন্সিগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের, কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি নিজামী। এছাড়া ওই বছরের নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার প্রতিটি বিচারে সাইদি, গোলাম আজমের ও নিজামের ফাঁসি দেয়া হয় প্রতীকীভাবে। এই নিয়ে একাধিকবার শামীম ওসমান বলেছেন, প্রতিটি প্রান্তির সময় নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজিয়েছি, জাহানারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম, গোলাম আজমকে নারায়ণগঞ্জের মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। সে কারণে গোলাম আজম আমিরগিরি ছেড়ে দেয়। আমি জামাত ও গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম। জামাতের আমির গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা, জিয়াউর রহমানের গাড়ি আটকে দেওয়া, খালেদা জিয়ার লঞ্চ আটকে দেওয়ার কারণেই আমাকে গডফাদার উপাধি দেওয়া হয়। তবে ওই তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হুদিস পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালে 1-11-এর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। ২০১১ সালের নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সালিনা হায়াত তায়েবী। তায়েবীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সালা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন। ১/১১-র পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেফতার করা যায়নি। আদালতে সেই সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি ভোগের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এদিকে তার মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন, অথচ ওই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকা পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরের এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের জুট ব্যবসায়ী শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন খাত থেকে জাহাজে তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমান প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রণ হতো। শামীম ওসমানের কোম্পানির IWG নিয়ন লাইসেন্স বাতিল, এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই।
2014 সালের অবৈধ ভিআইপি ব্যবসায়ী শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিকম ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানি ইন্টারন্যাশনাল গেটওয়ে ও IGOVও লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনের কাছে বিটিআরসির বকেয়া ছিল ৭৮ কোটি ২০ লাখ টাকা। ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের ৫ই জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠিয়াল হিসেবে পরিচিত হয়। বিরোধী দলকে দমনের পরিষ্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা। 2014 সালের 15ই ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্ডার কোনোটি থেকে শামীম ওসমান বা এই কুখ্যাত উসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউ রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্তা করতে মেধাবী ছেলে ত্বকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের টর্চার সেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। জনগণের প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসনের উপর বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেফতার হন আজমেরী ওসমানের কেডার সুলতান সহ কয়েকজন। গ্রেফতারির পর জবানবন্দিতে ভোলার বলেন, আজমেরী ওসমানের টর্চার সেলে 2013 সালের 6 মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আরও বেশ কয়েকটি হত্যার দিয়ে সংবাদ প্রকাশ করে গত বছর একটি পত্রিকা অফিস অভিযান চালিয়েছিলেন আজমেরী ওসমানের অনুসারীরা। শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকরা। তাছাড়া সংবাদ পছন্দ না হলেই কোস্টগার্ডের রোষামলে পড়েন সাংবাদিকরা। এমন কোনো কাজ আছে? দৈনিক সংবাদে নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদন সাংবাদিক 2009 সালে চাষারা হলে ডেকে নিয়ে মারধর করেন সাবেক ওসমান বংশ প্রস্তাবের উপর একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সাদেক। ওই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল করা হয়েছিল। আজ 1916 বিভিন্ন ভিন্ন চেহারায় বাংলাদেশে। ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকারনাইন তার স্বামী নিজে ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি এ ধরনের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থাটি, বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল ইস্যুতে অনেক বিশ্লেষক রয়েল সংশ্লিষ্টতা খোঁজেন। বাংলাদেশে একদল গোয়েন্দা প্রবেশ কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত কিনা? গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তিতিক তার কাছে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্তে শিশু হতোষ এবং নানা ঘটনার বিপরীত মেরুতে আছে বাংলাদেশের বাইরে। আজ যেখানেই সংবাদ শেষ করছি, সম্বোধন নিয়ে জানাচ্ছি সংবাদের শিরোনাম। গোপন অপারেশনে ডেভিল হান্টের শীর্ষ নেতা নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক দল